সমস্যার জায়গাটা কেউ আসলে ধরতে পারছে না। ঋষাদ তো এখন স্টক বলটাও করতে পারছেন না। জুলিয়ান উড 7 দিনের একটা প্রশিক্ষণ করিয়েছেন, ওই 7 দিনের প্রশিক্ষণে যে সব পরিবর্তন হয়ে যাবে বিষয় সেটা না। আমাদের দেশের প্লেয়ারদের উঠে আসার প্রক্রিয়াটা অভিষেক শর্মাদের মতো না। এই লাক্সারিটা আছে যে এই দুইজন প্লেয়ার 7-8 ওভার টিকলে সেটা যে কোনো কিছু করতে পারেন। আমার এই রিস্ক ফ্যাক্টরটাও থাকবে যে এই দুজন প্লেয়ার কোনোদিন একসঙ্গে কোলাপস করে ফেলতে পারেন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার পরে রিশাদ হোসেনের বোলিং নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সমালোচনা হচ্ছে। আমরা আসলে কাউকে উপরে উঠাতেও বেশি সময় লাগে না, নিচে নামাতেও বেশি সময় লাগে না। মানে ট্রলটা খুবই অতিরিক্ত হচ্ছে যে রিশাদ মনে হচ্ছে যেন রিশাদ বোলিংয়ে পারে না। রিশাদের গুগলি নিয়ে কথা হচ্ছে, রিশাদ শর্ট বল করেন সেগুলো নিয়ে কথা হচ্ছে। আসলে রিশাদ কি এতটাই খারাপ বোলার? দেখেন, ঋষাদ গুগলি করতে পারে না সেই অভিযোগটা কিন্তু অনেক পুরনো। ঋষাদ গত বছরও গুগলি করতে পারতো না, পিএসএল যখন খেলেছেন তখনও গুগলি করতে পারতো না। কিন্তু তখন কি খেলেন নেই, পারফর্ম করেন নেই, তখন তো স্টক ডেলিভারি দিয়েই পারফর্ম করেছেন। সমস্যার জায়গাটা কেউ আসলে ধরতে পারছে না। ঋষাদ তো এখন স্টক বলটাও করতে পারছেন না। দিস ইজ দ্য প্রবলেম। মানে তিনি গুগলি করতে পারেন না, তিনি গুগলি আগেও করতে পারতেন না, সেই জায়গাতে উন্নতির অবশ্যই জায়গা আছে। কিন্তু ঋষাদ তার স্টক বল দিয়েই তো আসলে সাকসেসফুল হয়েছেন। সেই স্টক বলগুলোই এখন করতে পারছেন না ঋষাদ। মানে ঋষাদ এখন যেভাবে বোলিং করছেন সেটা আসলে ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের বোলিং হয় না। মানে এত শর্ট বল, মানে আপনি রশিদ খানকেও শর্ট বল করতে দেখবেন, কিন্তু ওই শর্ট বলটার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। ঋষাদ যে শর্ট বল করছেন সেটা খুব অ্যামেচার লেভেলের শর্ট বল হচ্ছে। সো এটাই আসলে মূল বিষয়টা, যেটা কারণে তার বোলিংটা অনেক বেশি মাত্র দৃষ্টিকটু মনে হচ্ছে। গুগলি নট ইস্যু, গুগলি একটা আপডেটেড লেভেলের ব্যাপার, কিন্তু ঋষাদ তো গুগলি ছাড়াও স্টক বল করে সাকসেসফুল হয়েছেন, রাইট? প্রবলেমের জায়গাটা এখন যেটা হচ্ছে যে সেই স্টক বলটাই ঋষাদ করতে পারছেন না। এটার পেছনে কারণ যদি আপনি আমাকে বলেন, আপনাদের এই ভিডিওতে আমি জানি না যে স্টিল পিকচার অ্যাড করা পসিবল হবে কিনা, কিন্তু আমি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি একটা বিষয়, সেটা হচ্ছে ঋষাদের জাম্পটা কমানো হয়েছে। তার বোলিং অ্যাকশন একটা বড় পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা হচ্ছে তার জাম্পটাকে কমানো হয়েছে। এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখা যে ঋষাদের আগে একটা লম্বা জাম্প নিতেন ঋষাদ, যে লম্বা জাম্পের কারণে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হতো আসলে স্টাম্পের ঠিক প্যারালাল, স্টাম্পের সঙ্গে। এখন তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হয় একটু পেছনের দিকে, যে কারণে এখন তার রিলিজটা হয় একটু পেছন থেকে, একটু না ভালোই পেছন থেকে হয়। আগে তার রিলিজটা হতো একটু সামনে থেকে। সো আগে যখন তার রিলিজটা একটু সামনে থেকে হতো, তিনি হয়তো বা লেন্থ ম্যানেজমেন্টটা বেটার করতে পারতেন। এখন তার রিলিজটা একটু পেছন থেকে হওয়াতে তার ম্যাক্সিমাম প্রায় 80% বল হয়ে যায় শর্ট পিচ বল। সো গুগলি করতে পারা না পারা সেটা অনেক পরের ব্যাপার। মানে গুগলি করতে পারলে আপনি হয়তো বা 2টা উইকেট বেশি পাবেন, কিন্তু স্টক বলটা যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি 10টা রান কম দেবেন, আপনি একটা বেসিক সেট আপে বোলিং করে যাবেন। ঋষাদের প্রবলেম তো যেটা হচ্ছে যে তিনি সেটাই করতে পারছেন না। গুগলি তো পরের ব্যাপার ধরেন। সো আমার কাছে যেটা মনে হয় যে তার অ্যাকশন পরিবর্তনের যে জায়গাটা, এটা খুব সম্ভবত মুশতাক আহমেদ তাকে নিয়ে কাজ করেছেন এবং তার ভালোর জন্যই করেছেন। কিন্তু এটাতে অভ্যস্ত হতে তো সময়ের প্রয়োজন, এবং সেইটার জন্যই যেটা হয় যে এই ধরনের পরিবর্তনগুলো আসলে করা হয় অফ সিজনে। নর্মালি সেই পরিবর্তনগুলো অফ সিজনে করা হয়। আমি জানি না, আমি ভুলও হতে পারি যে আসলে পরিবর্তন করা হয়েছে বা হচ্ছে, নাকি ঋষাদের বোলিং বায়োমেকানিক্সে এই পরিবর্তনটা অটো এসেছে। অনেক সময় দেখা যায় যে বোলারদের অনেক কিছু অটো বদ অভ্যাস হয়ে যায়, অনেক সময় মাসেল মেমোরি ফেল করে, অনেক কিছু হয়ে যায়। সো এটাকে আইডেন্টিফাই করাটাও যেমন কোচদের দায়িত্ব, ঠিক তেমনিভাবে কারো যদি কোনো কিছু পরিবর্তন করা হয়ে থাকে, ধরেন তার জাম্পটাকে যদি ইন্টেনশনালি পরিবর্তন করা হয়, সেটা যেন অফ সিজনে করা হয়। সেটা যেন এরকম ইন্টারন্যাশনাল সিরিজ চলাকালীন বা সিরিজের আগে বা এরকম একটা মেজর টুর্নামেন্টের আগে। কারণ যে কোনো কিছু যখন প্লেয়ারের টেকনিক্যাল পরিবর্তন করা হয়, বায়োমেকানিক্যাল পরিবর্তন করা হয়, সেটা তো অভ্যস্ত হতে একটা সময় লাগে। স্পোর্টস সায়েন্স সেটাই বলে যে সেটাতে অভ্যস্ত হতে আপনার অনেক সময় লাগে। সো ওই সময়টা আমার কাছে মনে হয় যে সিজনের মধ্যে আসলে উচিত না। আর যদি তার বদঅভ্যাস ক্রিয়েট হয়ে থাকে, অটো যেটা পরিবর্তন হয়ে থাকে, সেটাকে রেকটিফাই করাটাও কোচদের দায়িত্ব। আরেকটা বিষয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই সিরিজের আগে বাংলাদেশ দলে একটা পাওয়ার হিটিং ক্যাম্প হয়েছিল। জুলিয়ান রসউড এসেছিলেন, তিনি আসলে সেশন নিয়েছিলেন বেশ কিছু। আমাদের দেশের আসলে ভক্তরা আসলে তারা আসলে সেটার প্রতিফলন এই টুর্নামেন্টে চেয়েছিলেন, বা তারা সেটা নিয়ে হতাশ হচ্ছেন যে আসলে জুলিয়ান রসউড কী শিখিয়েছেন, কী শিখলো ক্রিকেটাররা। এটা আসলে সম্ভব কিনা এত দ্রুত ফলাফল পাওয়া? দেখেন, নেদারল্যান্ডসের সঙ্গে যখন বাংলাদেশ সাইফ হাসান একদিন নেমে 2টা ছক্কা মেরেছিলেন, তখন অনেক কথা হচ্ছিল। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে জুলিয়ান উডকে অনেকে অভিনন্দন জানাচ্ছিলেন, জুলিয়ান উডকে ক্রেডিট দিচ্ছিলেন। আমি তখন আমার একটা বিশ্লেষণে কিন্তু বলেছিলাম যে 7 দিনে কেউ কারো ব্যাটিং পরিবর্তন করতে পারে না। ইনফ্যাক্ট সাইফ হাসান তো জুলিয়ান উডের ক্লাসই পান নাই, তাই না? সাইফ হাসান তখন গ্লোবাল টি20 এবং টপ এন্ড খেলতে গিয়েছিলেন। সো জুলিয়ান উড যেটা করেছেন 7 দিনে এসে, তিনি একটা বেসিক ক্লাস নিয়েছেন।
এবং এটার উপর বেস করে আগামী দিনের ট্রেনিং মেথড ঠিক করা হবে বাংলাদেশের, এবং একটা কালচার বিল্ড আপ করা হবে, এবং সেই কালচারটা শুধুমাত্র ন্যাশনাল টিম না, নিচের দিক থেকে একদম আন্ডার 14, 16, 18 থেকে, এবং যে কারণে কিন্তু আমাদের এখানকার লোকাল কোচদের সঙ্গে জুলিয়ান উডের ওয়ার্কশপ হয়েছে। সো 7 দিনে কিন্তু কেউ কারো ব্যাটিং পরিবর্তন করতে পারে না, সেটা সম্ভব না, এখানে কারো কাছে কোনো জাদুর কাছে নাই। জুলিয়ান উড একটা প্রক্রিয়া, আমরা যে প্রক্রিয়ায় ক্রিকেটটা খেলতে চাই বা যে ফিলোসফিতে ক্রিকেটটা খেলতে চাই, জুলিয়ান উড সেই প্রক্রিয়ার একটা অংশ, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি একটা স্টার্টিং ওয়ার্কশপ করিয়েছেন। জুলিয়ান উড 7 দিনের একটা প্রশিক্ষণ করিয়েছেন। ওই 7 দিনের প্রশিক্ষণে যে সব পরিবর্তন হয়ে যাবে বিষয় সেটা না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। জুলিয়ান উড এখন কাজ দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের স্কিল ট্রেনিং হবে, নিচের দিক থেকে প্লেয়াররা ওইভাবে বেড়ে উঠবে, সব কিছু মিলে এইভাবে একটা কালচার গ্রো আপ হবে। ব্যাপারটা আসলে সেরকমই, 7 দিনে বা 1 মাসে আপনি কোনো ইমিডিয়েট রেজাল্ট পাবেন না। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের কোনো ব্যাটার যখন প্রথম আসেন তার ব্যাটিং বোলিং দেখলে আমরা অন্য ক্রিকেটারদের সঙ্গে তুলনা করি, যেমন তানজিদ হাসান তামিমকে আমরা অভিষেক শর্মার সঙ্গে তুলনা করতাম এক সময়, এরপর আবার তিনি খারাপ খেলে তাকে নিয়ে ট্রল করি। এই সংস্কৃতি থেকে আসলে বের হওয়া উচিত কিনা, যে তুলনা করা? দেখেন, তুলনা করার ব্যাপারটা কি, সেটা হচ্ছে আপনি আপনার যে রিসোর্স আছে সেই অনুযায়ী আপনি একটা মন্তব্য করবেন। এখন খুব সিম্পল ব্যাপার, তানজিদ তামিম এবং পারভেজ ইমনকে দেখলে আপনার নস্টালজিয়া থেকে বা আপনার দৃষ্টিকোণ থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকীর কথা আপনার কাছে মনে হতেই পারে, সেটা আপনার কাছে মনে হতে পারে। এখন ব্যাপারের জায়গাটা হচ্ছে যে এটা আমাদের দেশের কনটেক্সট থেকে, যে আমরা আমাদের দেশে এই মানের ক্রিকেটার বা এরকম ক্রিকেটার এর আগে কখনো দেখিনি একই রকমের। সো ব্যাপারটা ওই জায়গায় স্টিল দেখেন, পারভেজ ইমন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছেন 1 বছরও হয় নাই। আমরা এত সহজে যদি অধৈর্য হয়ে যাই, 1 বছরও হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছেন। তানজিদ তামিম কয়েকটা বড় টুর্নামেন্ট খেলেছেন, কিন্তু কতটুকু প্রিপেয়ার্ড হয়ে তিনি এসেছিলেন সেটা একটা বিষয়, যে এখানে এসে তাকে প্রিপেয়ার্ড হতে হচ্ছে। আপনি দেখেন, আমরা ওই ধরেন হেইডেন বা গিলক্রিস্টের কথা যদি বলি, তারা কিন্তু প্রমিনেন্টলি অস্ট্রেলিয়া টিমে সেটেলই হয়েছেন 30-32 বছর বয়সের পরে, অনেক অভিজ্ঞতা অর্জন করে। কারণ তাদের ঘরোয়া ক্রিকেটটা, তাদের ঘরোয়া স্ট্রাকচারটা আসলে ওই রকমই ছিল, যেখানে শেফিল্ড শিল্ড বলেন কিংবা তাদের অন্যান্য টুর্নামেন্টগুলোর থেকে তারা একটা বিস্তর, একটা বড় ধরনের স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলে 30-32 বছর বয়সে গিয়ে তারা সাকসেসফুলি প্রমিনেন্টলি একটা দলে জায়গা পেতেন। আমাদের দেশে তো ব্যাপারটা সেরকম না, আমাদের দেশে তো ঘরোয়া ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটা সেরকম না। আমাদের দেশে একটা প্লেয়ারকে আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে 20-21 বছরেই আনতে হয় এবং এখানে এনে খেলাটা শেখাতে হয়। সেই আমাদের দেশের কনটেক্সট অনুযায়ী ওই প্লেয়ারদেরকে আপনি উৎসাহ প্রদান করতেই পারেন, ওই প্লেয়ারদেরকে আপনি বলতেই পারেন, কিন্তু ওই যে বিষয়টা বললাম যে যখন ওই প্লেয়ারটা খারাপ খেলবে তখন আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমাদের দেশের প্লেয়ারদের উঠে আসার প্রক্রিয়াটা অভিষেক শর্মাদের মতো না। সো আমাদের দেশের কনটেক্সটে ওই প্লেয়াররা যে এই রকম পারফর্মটা যখন করছেন, কালেভদ্র হলেও যখন করছেন, আপনি তাকে উৎসাহ প্রদান করার জন্য আপনি তাকে বলতেই পারেন যে আমাদের দেশের কনটেক্সটে সে অভিষেক শর্মার মতো, আমাদের দেশের কনটেক্সটে এই জুটিটা হেডেন গিলক্রিস্টের মতো। বাট দ্যাট ডাজ নট মিন তারা ওই কিংবদন্তি হয়ে গেছেন, তারা অনেক প্রক্রিয়া পার করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটেল হয়েছে না, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে সেটেল হতে হয়। সো আমাদের যখন এত লিমিটেড রিসোর্স, এই প্লেয়ারদেরকে যদি আপনি একটু মোটিভেট না করেন তো কিছুই থাকবে না। আপনি যদি মোটিভেট না করেন, আপনি যদি শুধুমাত্র ডিমোটিভেট করেন, এরা আরও ক্রিকেট খেলতে পারবে না। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে যে একটু ধৈর্যশীল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন ইমন আর তানজিদ দুজনের একজন যদি কোনো একদিন 7-8 ওভার পর্যন্ত টিকে যান, আপনার কাছে সেই লাক্সারিটা আছে যে ম্যাচটা অনেকাংশে আপনার বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই লাক্সারি যখন আপনার কাছে আছে, আপনার কিন্তু ওই ইনভেস্টমেন্টটাও করা উচিত যে কোনো একদিন দুজনে ফ্লপ করবেন, করতেই পারেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি কোনোদিন 0 রানে 2 উইকেট যায় নাই কোনো টিমের? ইন্ডিয়া টিমের যায় নাই 0 রানে 2 উইকেট, অস্ট্রেলিয়া টিমের কোনোদিন 0 রানে 2 উইকেট যায় নাই, তখন তো অন্যরা তাদেরকে কাভার আপ করেছেন। সো ক্রিকেটটা এইভাবেই চলে যে আপনার কোনোদিন 0 রানে 2 উইকেট যেতে পারে, সেটাকে বাকিদের কাভার আপ করতে হবে। এখন ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে আমার যেহেতু এই লাক্সারিটা আছে যে এই দুইজন প্লেয়ার 7-8 ওভার টিকলে সেটা যে কোনো কিছু করতে পারেন, আমার এই রিস্ক ফ্যাক্টরটাও থাকবে যে এই দুজন প্লেয়ার কোনোদিন একসঙ্গে কোলাপস করে ফেলতে পারেন। সিম্পল অ্যাজ দ্যাট। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই আমাদের ওইভাবে চিন্তা করা উচিত যে আমাদের তো রিসোর্স খুব লিমিটেড, সেই রিসোর্সের মধ্যে যে ক্রিকেটাররা আছেন, এই ক্রিকেটাররাই আমাদের বেস্ট ক্রিকেটার। 18 কোটি মানুষের মধ্যে এই ক্রিকেটাররাই আমাদের বেস্ট ক্রিকেটার। এখন আমাদের লিমিটেশনটা এই পর্যন্তই, বা আমাদের ক্যাপাবিলিটিটা এই পর্যন্তই, এর মাঝে যতটুকু উন্নতি করা যায়।